নির্বাচন আসন্ন, রাজনীতিতে বাড়ছে উত্তাপ। আর একই দিনে রাজধানী ঢাকায় 3টি সমাবেশ হচ্ছে। আমরা জানি যে এই 3টি সমাবেশে ঘিরে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের বিশৃঙ্খলাও তৈরি হয়েছে, আবার যানজটও তৈরি হয়েছে। এসব বিষয়ে আমরা কথা বলতে, সংবাদ বিশ্লেষণে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দ্য ডেইলি টাইমস অফ বাংলাদেশের সম্পাদক, উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান। ইলিয়াস খান, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, সংবাদ বিশ্লেষণে আমরা সাধারণত দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলোচনা করে থাকি। আমরা তার আগেই একটু শুরুতে যেতে চাই যে নির্বাচন, এই যে আমরা জানি যে গণ অভ্যুত্থানের 1 বছর শেষ হয়েছে, গণ অভ্যুত্থানের 1 বছর পর আসলে বর্তমান কি অবস্থা, মানুষের চাহিদা কি, আমরা কতটুকু ফিল আপ করতে পারছি, বর্তমান সরকার কতটুকু ফিল আপ করতে পারছে, এই সব নিয়ে প্রথমেই আমরা একটু শুরু করতে চাই। জনাব ইলিয়াস খান, আপনি যদি একটু বলতেন যে আপনার মূল্যায়নটা কি গত 1 বছরে। আপনাকে ধন্যবাদ এবং এই অনুষ্ঠান যারা দেখছেন। আমি বড় কোনো পরিবর্তন দেখিনি। যেমন ধরুন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে অনেক ক্ষেত্রেই। তারপরে ধরুন এই যে বিদেশে পাচার করা অর্থ আমরা শুনেছিলাম যেগুলো ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে, তেমন কোনো উদ্যোগ কিন্তু আমাদের চোখে। বাট একটি জিনিস সরকারের চেষ্টা ছিল, যেটি ব্যাংক লুটপাট যে হয়েছিল আর্থিক প্রতিষ্ঠান, সেগুলো তারা একটা রিপেয়ার করার চেষ্টা করেছে এবং এটি আপাতত বন্ধ হয়েছে। তারপর ধরুন কোনো বিদেশি বিনিয়োগ আসছে না, দেশি বিনিয়োগও নাই, এটা গভীর সংকটের সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে বুঝতে পারছি না। প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে অনেক গ্রাজুয়েট বের হয়, কিন্তু তারা জব পাচ্ছে না। সুতরাং এই সরকার, আমরা সংস্কারের কথা শুনেছি যে তারা খুব, যে কথাটি সব জায়গায় আলোচিত হয়েছে, সবার মনে একটু ছিল যে সংস্কার করে তারপরে দেশের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করবেন। কিন্তু সংস্কারে কিন্তু আমরা এখন পর্যন্ত খুব কোনো কিছু দৃশ্যমান হচ্ছে না। 11টি কমিটি হয়েছিল যেগুলো, কিন্তু কোনো কমিটির কাজ কিন্তু খুব দৃশ্যমান আমরা দেখছি না। সুতরাং আমি আশা করতে চাই একটি গণতান্ত্রিক সরকার এখন দরকার, ভোটে নির্বাচিত একটি সরকার। যেমন ধরুন বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করা হচ্ছে, যে ছাত্রদের উপর আমরা আস্থা রেখেছিলাম সেই ছাত্রদের বিরুদ্ধে আমরা নানা অভিযোগ শুনি। আমার খুব কষ্ট হয় যে এখানে যে আমাদের বড় অর্জন, মুক্তিযুদ্ধের পরে আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু আমাদের পূরণ হয়নি। আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছিল তো গণতন্ত্রকে কেন্দ্র করে। বাংলাদেশের মানুষ স্বাধীনতা, গণতন্ত্র চেয়েছিল, কিন্তু পাকিস্তানি জান্তারা সেটি দেন। আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের প্রধান তিনি ক্ষমতায় বসতে পারেন। এটি কেন্দ্র করে কিন্তু মূলত যুদ্ধটা হয়েছিল। সেই গণতন্ত্রের হত্যা করা হলো 3 বছরের মধ্যে। তারপরে 90 গণ আন্দোলনে আমরা একজন ছিলাম, আন্দোলনে অংশগ্রহণ করেছি, সেখানে সক্রিয় না। আমরা তখন নতুন ছাত্র, বিশ্ববিদ্যালয়ে জাস্ট বিভিন্ন মিছিল মিটিংয়ে যেতাম। তারপর অনেক প্রত্যাশা ছিল, আমাদের কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি এবং এমনকি অনেক ক্ষেত্রে চরম অবনতি ঘটেছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের বেছে নিয়োগের কথা বলি, ইভেন স্বৈরাচার এরশাদের আমলে কিন্তু যোগ্য ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি হতেন। কিন্তু আমি গণতান্ত্রিক সরকার আসলে পরে দেখলাম কি, এবং সর্বশেষ দেখেছেন যে একজন ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি শুদ্ধভাবে বাংলায় বলতে পারেন না। এরকম অনেক উদাহরণ আছে। আমরা তো এটি প্রত্যাশা করি। এবার আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে আমাদের তরুণ বন্ধুরা, যদিও যারা দাবি করে দেশটিকে তারাই মুক্ত করে, এটি সত্য না। কারণ গত 15.5 বছর ধরে বিএনপি সহ অন্যান্য গণতন্ত্র প্রিয় রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু অনেক আন্দোলন করে, অনেক স্যাক্রিফাইস করেছে, ঘরে ঘুমাতে পারেনি, শয়ে মামলা হবে। যেমন বিএনপি অনেক নেতার নামে 450 থেকে 500 মামলা রয়েছে। তো তারপরে যাই হোক, ছাত্ররা সামনের সারিতে ছিল, আন্দোলন করেছে, দেশ মুক্ত হয়েছে। আমরা খুব আশা করেছিলাম যে এবার ভালো কিছু পাবো, কিন্তু আমরা কিন্তু হতাশ হয়েছে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এই যে সংস্কারের নামে যেটা হচ্ছে, আমাদের সংস্কার কমিশনের কথা বললেন, এটা কি তাহলে কি সংস্কারের নামে কি নতুন বন্দোবস্ত? এটি তো একটি আপত্তিকর টার্ম, নতুন বন্দোবস্ত। হোয়াট ডু মিন নতুন বন্দোবস্ত? কি বলুন যে এটি আমাদের নতুন বন্দোবস্ত? নতুন বন্দোবস্ত কি শেখ হাসিনার পিয়ন 15.5 বছরে 400 কোটি টাকা কামাই করেছে? নতুন বন্দোবস্ত কি এই যে স্থানীয় সরকার উপদেষ্টা, তার স্টাফ ছিলেন, তিনি মাত্র 2 মাস আর 3 মাসে অনেক টাকা, 100 কোটি টাকা কামাই? এটি কি নতুন বন্দোবস্ত? তারপরে এই যে দেখলাম কদিন আগে গুলশনে এক ভদ্রমহিলা বাসায় গিয়ে, যদি শেষ পর্যন্ত ধরা পড়েছে, এটি একটি ঘটনা। এরকম ঘটনা তার শত শত ঘটিয়েছে। মানুষ ভয়ে বলেনি, কিছু বলতে গেলে মব সৃষ্টি করতে চায়। তো এগুলো কি নতুন বন্দোবস্ত? আমি যে কথাটা শুরু করেছিলাম শেষ করি, কিন্তু আমরা খুব আশাহত হয়েছি যে
যেমন আমরা দেখেছি 52 ভাষা আন্দোলনের পরে ছাত্ররা টেবিলে ফিরে গেছে, পড়াশোনা করেছে, আবার 71 মুক্তিযুদ্ধের পর আবার তারা টেবিলে ফিরে গেছে, 90 আন্দোলনের পর আবার তারা টেবিলে ফিরে গেছে। কিন্তু এবারে যারা আন্দোলন করেছে তারা সচিবালয় মুখী হয়েছে, টেবিলে আর ফিরে যায়নি। এটি তো দুর্ভাগ্যজনক। এখন পরীক্ষা না দিয়ে পাশ করতে চায়, এখন কলেজের ছাত্র রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চায়। নিশ্চয়ই আপনি দেখেছেন এই যে তিতুমির কলেজের ছাত্ররা 5 দিন ঢাকা শহর কলাপস করে রেখেছে। এগুলো তো ভালো লক্ষণ না, এগুলো তো ভালো লক্ষণ না। আর যে কথাটি আমি বলছি, আবারও বলি, আমি এই যারা চাঁদাবাজি করছে, হয়তো 2-1টি ঘটনা আমরা জানতে পারি, এরকম বহু ঘটনা কিন্তু তারা ঘটাচ্ছে, বহু ঘটনা তারা ঘটাচ্ছে। এবং আমি জানি না আগামী দিনে তারা করবে কিনা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেমন ব্যবস্থা নিচ্ছে। তারা যেমন নতুন যে দলটি গঠিত হয়েছে, সেই দলটি কোথাও সমাবেশ করতে গেলে স্কুল বন্ধ করে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকদের থাকতে দিতে চায়, ক্লাস বন্ধ করে ছাত্রছাত্রীদের সেখানে তাদের সভা সমাবেশে নিয়ে যায়। ইটস এ গুড সাইন। তারা খুব দুঃখ প্রকাশ করে তারা কিংস পার্টি না, তো এটি কোন পার্টির লক্ষণ? জি, আপনি যেটা বলছিলেন সত্য কথা, যেটা আমরা খেয়াল করলাম যে টাঙ্গাইলে একটা বিক্ষোভ মিছিলকে নিয়ে যেটা আলোচনায় আসলো যে তাদেরকে কেন ক্লাস থেকে বের করে এনসিপি সমাবেশে নেওয়া হয়েছে, এরকম একটা আমরা খবর পেয়েছি। তো তার মানে এটা কি আপনি বলতে চান যে 1 বছরে কি কিছুই হয়নি, দেশের কোনো উন্নয়ন হয়নি? হয়নি তো, বরং আরো এইসব মপতন্ত্র, বাংলাদেশের একটা কাঠামো আছে, শাসনতান্ত্রিক কাঠামো, সেটাই ভেঙে পড়েছে। আপনাকে আমি পছন্দ করি, আপনার বিরুদ্ধে আমি মব লেলেই দিলাম। এটা তো আমরা প্রত্যাশা করিনি। তারপর রাজনৈতিক নেতাদের সম্পর্কে যেভাবে মন্তব্য করে এখন তরুণ নেতারা, এটা তো বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচার না, কিন্তু সেটি তারা করছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। জি, আমরা ফিরবো। আসলে আমরা জানতে চাই, এরপরে একটা ইস্যুতে নিয়ে কথা বলবো, যেটা নির্বাচন নিয়ে আমরা একটু সংশয় দেখি কারো কারো ভিতরে, এখন সাধারণ মানুষের ভিতরে আমরা খেয়াল করি যে আসলে কি নির্বাচনটা যথাসময়ে হবে, যেটা দলীয় লোকজন না, আমি শুনি যে সাধারণ মানুষও বলে যে ভাই নির্বাচনটা কি হবে। এই যে আমরা বলতেছিলাম যে এই যে আজকে 3টা দলের সমাবেশ, আপনি তো দীর্ঘদিন ধরে খুব কাছ থেকে সাংবাদিকতা করে আসছেন এবং একেবারে মাঠের সাংবাদিকতা করে আসছেন। এইভাবে যদি আমরা একটা বদ্ধ জায়গায় সমাবেশ না করে, এই যে এইভাবে যদি উন্মুক্ত এই যে রাস্তা বন্ধ করে যদি আমরা সমাবেশগুলো করি, এতে কি সাধারণ মানুষের ভিতরে কোনো ধরনের প্রভাব পড়ে কিনা? প্রভাব আজকে আপনি দেখুন না, প্রভাব পড়ে শাহবাগের মতো জায়গায় ছাত্রদল সমাবেশ করছে, শহীদ মিনার সমাবেশ করছে, এনসিপি যদিও তাদের সমাবেশে কোনো লোকজন আসছে বলে আমি দেখি। একটু বলতে চাই যে ছাত্রদল কিন্তু শহীদ মিনারে সমাবেশ করতে চেয়েছিল। হ্যাঁ, চেয়েছিল। তারা পরে এনসিপি যখন বলেছে যে আমরা করবো, ছাত্রদল কিন্তু বিরাট উদারতার পরিচয় দিয়েছে। কিন্তু আমি বলতে চাই যেটি পলিটিক্স তো নাগরিকদের জন্য নাকি, সেই নাগরিকের দুর্ভোগের কারণ যদি আমি হই, সেই পলিটিক্স করা উচিত না আমাদের, সেই পলিটিক্স করা উচিত না। ধরুন শাহবাগ বলেন, কি বলে শহীদ মিনার বলেন, ইভেন সৈয়দ উদ্যান অনেকে হাঁটতে যান, সেখানে 3টি জায়গায় একদম বন্ধ হয়ে আছে। এটি কখনো আমরা প্রেস ক্লাবের সামনেও দেখছি যে রাস্তা ব্লক করে। এটি মানুষের মাথায় আসে কিভাবে, সেটি আমার কাছে আশ্চর্য লাগে। রাজনীতিবিদরা কিভাবে এটি চিন্তা করেন। হয়তো 6 মাসে একবার বা বছরে একবার, বাংলাদেশের জায়গারও সংকট রয়েছে, ঢাকা শহরে কিন্তু এরকম জায়গাও নেই, সব জায়গাগুলো শেষ করে দিয়েছে। সোহরাওয়ার্দীর একটা ওপেন প্রান্তর ছিল, একটা ওপেন জায়গা ছিল, সেটি কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে নানা কিছু করে, নানা স্থাপনা করে। এমনি যদিও স্বাধীনতা স্থাপনা ঠিক আছে, বাট অন্য নানা কিছু করে সেটি বন্ধ, একদম কি বলে যে এখনো সেটি ভালো অবস্থা নাই। মানুষ তো কোথাও, এই যে মানিক মেহবুবের সমাবেশ করে, মানিক মেহবুবের আগে কিন্তু মাঝে যে ডিভাইডারটা এটি ছিল না, ওপেন ছিল, সবাই কথা বলতে পারতো, সমাবেশ করতে পারতো। তবে আমি মনে করি রাজনৈতিক দলগুলো এখন এই জনবহুল এলাকা এড়িয়ে, যেমন আগারগাঁয়ে কিছু জায়গা আছে আমার মনে হয় সেখানে সমাবেশ করা যেতে পারে। এই চিন্তাই তো আসা উচিত না যে এত, এই নগরীতে ধরুন একটা আধুনিক নগরীতে 25% জায়গা থাকে, রাস্তা থাকে, কিন্তু আমাদের এখানে 7%, 7% মিনিমাম 6% কোনো না কোনো দখল করে রেখেছে, হয়তো ফুটপাতে দোকান বসছে বা নানা কিছু বসছে। তো এই নগরীতে আবার আমি যদি রাস্তা বন্ধ করে দেই, তো মানুষ কিভাবে চলবে? মানুষ চলতে পারছে না, মানুষ খুব অসহায় হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর কাছে। এই অবস্থা অবসান ঘটা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। এটা আসলে আমরা চাই যে সাধারণ মানুষও চাই, এটা থেকে মুক্তি চায়। আসলে মানুষ যানজট মুক্ত একটা রাজধানী চায়। আমি একটু আগে বলছিলাম যে নির্বাচন প্রসঙ্গে, যে নির্বাচন আমরা একটু কয়েকদিন আগে কিছু সাধারণ মানুষের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি যে আপনারা আসলে কি চান। বলছে যে নির্বাচন কি হবে কি হবে না সেটা তো বুঝতেছি না ভাই।
মানে আসলে কি আপনার কি মনে হয় যে সেই সন্দেহ তো অনেকের মনে আছে, একটা বিশাল গ্রুপ এবং তার প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে তাদের দাবি দেওয়া মেনে না নিলে, এবং তারা কিন্তু জোট পাকিয়েছে বিএনপির বাইরে সবাই, একটা অলিখিত জোট। তারা যে কোনোভাবে নির্বাচন প্রতিহত করতে চায়, নির্বাচন যাতে না হয়, যদিও তারা গণতন্ত্রের কথা বলে। মানে একটা শব্দ খালি বলছে যে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, যেটা এই সামনের দিনে 5 তারিখে করবে, জুলাই সনদটাকে তারা যদি যেটা বলে আইনি কাঠামোগত না দেওয়া হয়, আমি যা বলবো সেটাই হতে হবে, এটাই স্বৈরতন্ত্র। দিস ইজ আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, আর এক স্বৈরাচারের জন্য তো না। আমরা যা বলবো তাই হবে, কথাবার্তা ঘাড়ে রক ফুলিয়ে নির্বাচন আমরা বন্ধ করবো, নির্বাচন হতে দেব না, এগুলো গণতান্ত্রিক ভাষা না। এগুলো আসলে অ্যাভয়েড, এগুলো আসলে যত না বলা যায় তত ভালো। কারণ রাজনৈতিক দল আমরা অনেক কষ্ট করে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু গণতন্ত্র উদ্ধার হয়েছে বাংলাদেশের। সেই যে যারা লড়াই করেছে গণতন্ত্রের জন্য, তারা আজকে বিভক্ত হয়ে গেছে। বাট আমি ধন্যবাদ জানাতে চাই বিএনপিকে এই কারণে, তারা দায়িত্বশীল দল হিসেবে সুষ্ঠু নির্বাচন দ্রুত চায়। কারণ গণতন্ত্রের জন্য অনির্বাচিত ব্যক্তিরা কখনো ভালো না, এটা হওয়া উচিত না। আমাদের নানা ভুল ত্রুটি থাকবে, গণতান্ত্রিক ব্যবস্থা আবার প্রবর্তিত হলে নানা ভুল ত্রুটি থাকবে, তার মধ্য দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব। তা আমি নির্বাচনে অনির্বাচিত ব্যক্তির বছরের বছর ক্ষমতায় থাকলো, আমাদের তো অভিজ্ঞতা আছে যে 2 বছর ছিল এর আগে, তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে, এখন একজন বার্গার বিক্রি করে শুনি আর কি। এটা তো হওয়া উচিত না। সুতরাং গণতান্ত্রিক দলগুলো যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছে, বিএনপি, জামাত, অন্যান্য দলগুলো আছে, তাদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের গণতন্ত্র আবার যাতে সামনের দিকে যেতে পারে সেই চেষ্টা সবার করা উচিত। এবং তার প্রথম কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, প্রকৃত জনপ্রতিনিধি যাতে পার্লামেন্টে বসতে পারে সেই চেষ্টা করা উচিত। আপনার কি মনে হয় তাহলে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হচ্ছে? আমি আশা করতে চাই, আমি আশা করতে, এবং যদি নির্বাচনটা না হয় তাহলে পরে দেশে কি আর বড় ধরনের কোনো ক্রাইসিস তৈরি হইতে পারে মনে করেন? যদি কথা তো বলা যায় না, তা গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকলে, নির্বাচন ব্যবস্থা না থাকলে তো নানা সংকট তৈরি হবেই, সংকট তো তৈরি হবেই। সেজন্য আমি একটু আগে বললাম যে যত দ্রুত সম্ভব নির্বাচনটি, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে চান, এবং নানা প্রস্তুতির কথা আমরা শুনি। আজকে কিন্তু একটা ঐতিহাসিক দিন। কিভাবে? সেটা হলো যে আপনাদের মনে করিয়ে দেই যে 2024 সালের এই 3 আগস্ট, এই দিনে সারা দেশের মানুষ, এখানে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, বা সাধারণ আমাদের মতো সাধারণ সাংবাদিক বলেন, সবাই একত্রিত হয়েছিল কিসের জন্য? স্বৈরাচার পতনের জন্য, স্বৈর শাসনের বিরুদ্ধে। কিন্তু আজকে যদি আমরা একটু তাকাই, দেখি যে আজকে 3টি সমাবেশ হচ্ছে। একটি হচ্ছে শহীদ মিনারে কারা করছে, এনসিপি করছেন, আজকে ছাত্রদল করছেন হলো শাহবাগে, আবার সরোয়ার্দী উদ্যানে সাইমুম নামে একটি সংগঠন তাদের সমাবেশ করছেন। তার মানে এটা কি? এখানে কি তার বিভাজনের রাজনীতি স্পষ্ট দিকে, আমরা আবারও কি বিভাজনের রাজনীতির দিকে যাচ্ছি? এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। আমি একটু জানতে চাই আসলে এটা কি বার্তা? আসলে এই বিভাজন তো অলরেডি হয়ে গেছে। আপনি দেখবেন যে নির্বাচন প্রশ্নে কিন্তু বিভাজন হয়ে গেছে। যেমন অনেক দল মনে করছে আমরা যদি আরো সময় পাই তাহলে দল গুছাতে পারবো, বা অনেক দল মনে করছে যে আমরা এখন ইতিহাসে সবচেয়ে ভালো সময়ে আছি, শুধু নির্বাচন হয়ে গেলে যদি একটি গণতান্ত্রিক দল আসে ক্ষমতায়, তাহলে আমার এই ভালো সময়টা আমাকে যেরকম বেশি কেয়ার করা হচ্ছে সেটি থাকবে না। নাম্বার 2, যে দলটি চায় যে তারা এর মধ্যে দল গুছাবে, সেটি তারা গুছাতে পারবে না। এবার আপনি দেখবেন যে আমি একটা এক এক করে বলি, যেমন বলা হচ্ছে যে অনেকে প্রশ্ন তুলেছে, যদিও এখন খুব বেশি করছে না, অনেকে বলেছিল যে কয়েকটি দল যে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। কেন করতে হবে? আমরা একটু নির্বাচন কমিশনকে টেস্ট করতে চাই যে তাদের পারফরমেন্স কেমন। ওকে, ধরুন স্থানীয় সরকার নির্বাচন ভালো হলো, তো সেই টেস্টে যদি নির্বাচন কমিশন ফেল করে, তাদের মনোপুত হলো না, কারণ অনেক দল আছে যারা একটা সিটও পাবে না বাংলাদেশে, মেম্বার চেয়ারম্যানও জিততে পারবে না, তাহলে তারা বলবে না নির্বাচন কি টেস্টে তারা পাস করেনি। তাহলে কি নির্বাচন কমিশন আবার পরিবর্তন করবেন? পরিবর্তন করে আবার কি দিয়ে টেস্ট করবেন? তখন তো স্থানীয় সরকার থাকবে না। হ্যাঁ, এইগুলো একটি পার্ট। তারপর বলা হচ্ছে যে পিআর পদ্ধতিতে, অনেকদিন কিন্তু বলেছে পিআর পদ্ধতি সেই গণতন্ত্র বাংলাদেশে না। এখানে সড়ক, কে কোথায় কাজ পাবে, গম কাকে দিতে হবে, চাল কে নিবে, এইসব এমপি সাহেব করে থাকেন। পৃথিবীর কোন দেশে সেটি হয় না। এমপি সাহেবরা শুধু আইন প্রণয়ন করেন। তো আমি কাকে ভোট দিব আমি জানতে পারছি না পিআর পদ্ধতি যদি হয়। আমি তো
10 জন প্রার্থী থাকলে দলীয় কি বলে দলীয় বিশ্বাস বা দলীয় ভোটার যা তারাও চিন্তা করেন যে আমরা একদম ভালো লোককে ভোট দিতে চাই, তা আমি তো জানতেই পারছি না কে আমার প্রার্থীকে, আমি তো জানতে পারছি না। নাম্বার 2, এই ব্যবস্থা যদি হয় তাহলে বাংলাদেশ তো নির্বাচন দেবে 6 মাস পর মিনিমাম, ম্যাক্সিমাম 6 মাস পর জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, কারণ কোন দলে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা থাকবে না। সুতরাং এই ডেমোক্রেসি বাংলাদেশ চলে, এগুলো হচ্ছে নির্বাচন পেছনের কৌশল। দেশি বিদেশি নানা ষড়যন্ত্র আছে বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করার জন্য। অনেক অনেক নানা কিছু বলছে যে এই সরকার অনেক কিছু করবে, বাট এক বছর তো হয়ে গেছে, আরো তো যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তা আরো তো 6 মাস বা তারও বেশি সময় আছে। সুতরাং এটি তো অল্প সময় না। আমাদের নিশ্চয়ই মনে আছে 90 আন্দোলনের পরে মাত্র 3 মাস এরশাদের প্রথম 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছিল। এরশাদ সাহেবও কিন্তু তার 9 বছরের শাসন আমলে নানা অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, টাকা পাচার অনেক কিছু করেছে। এখন বলা হচ্ছে যে এগুলো মেরামত করতে সময় লাগবে, শেখ হাসিনা যে অন্যায়গুলো, এগুলো হচ্ছে নির্বাচন পেছানোর কৌশল। সবচেয়ে বড় সংস্কার হচ্ছে, যেটা আমি বিভিন্ন জায়গায় বলে থাকি, একটি সুষ্ঠু নির্বাচন। একটি সুষ্ঠু নির্বাচন যদি হয়, যে মপতন্ত্র, এই যে মানুষের বাড়ি ঘরে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়, নানা নানা যে অনাচারগুলো চলছে এখন, এগুলো একটি গণতান্ত্রিক সরকার আসলে কিন্তু এগুলো একদম ঠিক হয়ে যাবে। আমি বিশেষ করি, আরো বিশেষ করি যে আমাদের দেশে তো একটা বিরাট জনগোষ্ঠী দীর্ঘদিন ভোট দিতে পারেনি, এটা ভোটের ক্ষুধাও কিন্তু আছে। নিশ্চয়ই আপনি গণমাধ্যমের কর্মী, আপনিও জানেন যে শুধু পার্লামেন্ট নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, ট্রেড বোর্ডের নির্বাচন, প্রফেশনাল বোর্ডের নির্বাচন, পাড়ায় মহল্লার পাঠাগার, পার্ক, এসবের নির্বাচন, কোন নির্বাচন ব্যবস্থা কিন্তু বাংলাদেশ ছিল না। যেমন ধরুন, আমি যখন সাংবাদিক শুরু করেছি তরুণ রিপোর্টার হিসেবে, আমরা বিভিন্ন জায়গায় যেতাম, যেমন এফবিসিসিআই, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বিএমএ, এসব নির্বাচন ছিল একটা উৎসবের মতো বিষয়। হ্যাঁ, সারা ঢাকা শহরে প্রচার প্রচারণা, যারা ভোটার আছে তাদের কাছে যাওয়া, নানা কিছু ছিল। কিন্তু এই শেখ হাসিনা এসে কি করলেন, ওই তেজগাঁও তার কার্যালয় থেকে বলে দিতেন এফবিসি সভাপতি অমুক, এই বিএমএ সভাপতি অমুক, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেক্রেটারি অমুক, এগুলো কিন্তু করতেন তিনি। যে আপনি যেটা বলছেন নির্বাচন নিয়ে যে অসঙ্গতি, এটা কিন্তু আমরা শুধু যে বিজিএমই বা প্রাতিষ্ঠানিক কাঠামো এরকম না, আমরা জাতীয় নির্বাচনেও দেখেছি সেই চিত্র। কারণ আমরা গত তিনটা নির্বাচনের যে চিত্র দেখেন, আমি জানি না কতজন আপনি ভোট দিতে পারছেন কিনা, আমি ভোট দিতে পারছি কিনা, সেই চিত্র আমরা জানি। কিন্তু আমি আরেকটা বিষয়ে জানতে চাই, যে আপনি বলছিলেন, কিন্তু এটাও কি একটা, আমরা কি আসলে যেহেতু কিছু মানে বিএনপির পক্ষ থেকেও কিছু পরিবর্তন চাই, আমরা খেয়াল করেছি। যেমন এখন যদি উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের যে একটা আলোচনা আসছে, এই বিষয়টা কি আপনি সমর্থন করেন, নাকি কি মনে করেন, হইলে কি ভালো হয় দেশের জন্য নাকি? উচ্চ কক্ষ বাংলাদেশের দরকার আছে বলে আমি মনে করি না। যদি পার্লামেন্টই একদম সচল থাকে, ভালো লোক নির্বাচিত হয়ে আসেন, যেমন পার্লামেন্টের 60% বেশি ব্যবসায়ী, এবং অধিকাংশ অনেক সময় দেখা যায় রিং খেলাপি। এবার যারা পার্লামেন্ট সদস্য পালিয়ে গেছে, অনেক কিন্তু ব্যবসায়ী, অনেকে রিং খেলাপি, অনেকে ব্যাংক লুটের সাথে জড়িত। সুতরাং প্রকৃত জনপ্রতিনিধিরা যদি নির্বাচিত হয়ে আসেন এবং প্রকৃত ভোটে, ডামি ভোটে, রাতের ভোটে, তারপরে এগুলো যদি না হয়, তাহলে কিন্তু উচ্চকক্ষ প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ পিআর পদ্ধতিতে যে বলা হচ্ছে উচ্চকক্ষে, এই বাংলাদেশের দলগুলো আছে, কোন দল থেকে কাকে নমিনেশন দেয় আমি কিন্তু জানি না। এবং এইটা আরো একটা সংকট আছে, কিন্তু মনে ছোট্ট দল 5টি পার্লামেন্টের মেম্বার পদে সদস্য পেল, তো এটা তো টাকা দিয়ে বিক্রি করতে পারবে, বিক্রি করতে পারে। 20 কোটি টাকা একজন দিল যে সে এমপি হয়ে গেল, বা 30 কোটি টাকা একজন দিল এমপি। বাংলাদেশে যে অর্থনৈতিক সিস্টেম, এখন যে অবস্থা, 20-30 কোটি টাকা কিন্তু অনেকের জন্য অনেক কোনো টাকাই না। সেই অবস্থাতে আমরা যেতে চাই। পিআর উচ্চকক্ষ সেটি ঘটা কিন্তু খুব কি বলে যে অসম্ভব কিছু না। কারণ বাংলাদেশের বুদ্ধিজীবী বা অগ্রসর সমাজ যারা আছে, বুদ্ধিজীবীর ভূমিকা আমরা দেখেছি। এই যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন, অনেকেই কিন্তু সরব ছিলেন না, তারা চুপচাপ ছিলেন, অনেকে বিরোধিতা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিলও করেছে এই ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে। প্রথম আলো পত্রিকা বন্ধ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করেছে। এটি খুব দুর্ভাগ্যজনক, এটি আমাদের জন্য খুব পীড়াদায়ক। সুতরাং খুব ভালো লোক যে আপনি উচ্চ কক্ষে বসাতে পারবেন বা নিরপেক্ষ লোক, সেটি কিন্তু সবসময় হবে বলে আমি বিশ্বাস করি। শুধু আমি মনে করি উচ্চ কক্ষ বাংলাদেশের রাজনীতি যে পরিবেশ, যে বাস্তবতা, উচ্চ কক্ষ দরকার আছে বলে আমি মনে করি না।
তার মানে পিআর পদ্ধতি এটাকে আপনি সমর্থন করেন না, আমি মানছি, কিন্তু বা উচ্চকক্ষ যদি আমি দেখছিলাম যে বিএনপির নেতৃবৃন্দ বলছে যে যদি ভালো হয় দেশের জন্য এমন কিছু যদি কোনো ফর্মুলা থাকে তাহলে তারাও রাজি আছেন। কিন্তু আমার একটা জায়গায় এখানে আজকে নির্বাচন কমিশনে গেছেন এনসিপির নেতৃত্বে, তারা বলছেন যে এই নির্বাচন কমিশনই আসলে সঠিক না, এরকম এক ধরনের হুমকি দামকি আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশন যে সঠিক নয় তারা কিভাবে প্রমাণ পেলেন? এই নির্বাচন কমিশন নির্বাচন কন্ডাক্ট করেছে না, করেনি। এখন তাদেরকে ক্ষমতায় বসানোর যদি নির্বাচন কমিশন নিশ্চয়তা দেন তাহলে বলবেন যে নির্বাচন কমিশন সঠিক। কেন সঠিক না তাদের মনে হচ্ছে সেটি ব্যাখ্যা করতে হবে। জনাব ইলিয়াস খান, আসলে আমাদের একেবারে আলোচনায় আসলে নির্বাচন নিয়ে এবং এই পিআর পদ্ধতি নিয়ে আলোচনা আমাদের শেষ হবে না। আমরা, প্রিয় দর্শক, আমাদের এই আলোচনা চলতেই থাকবে, কিন্তু ভবিষ্যৎ দেশ নির্মাণে আমরা চাই যে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক সরকার আসুক এবং একটি সুষ্ঠু নির্বাচন হোক, যে যারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি তারা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেই পদ্ধতিটা নিশ্চয়ই আমার গেস্ট এবং আলোচক সবাই আমরা চাই। আমরা এই প্রত্যাশা নিয়েই আজকের সংবাদ বিশ্লেষণ এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।